বাসায় যে কখনো বলি নাই যে আমি এই গুচ্ছতে ফেল করছি। আমার রোল নাম্বারটা আমি পাইতেছিলাম না। তোমরা অনেকেই ভাবো যে সেকেন্ড টাইম দিয়ে কি আদৌ কামব্যাক দেওয়া সম্ভব নাকি। তোমার জন্য হলো আমি জাহাঙ্গীরনগরে একটা সিট আনিয়ে দিব ইনশাল্লাহ। অনেকেই তো সেকেন্ড টাইম নিয়ে অনেক কিছুই কাজ করে, কিন্তু ডেডিকেটেডলি ভাবে আমার মনে হয় শুধু টিসি কাজ করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশফিকুল ইসলাম রায়হান, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। আমি এবছর 2024-25 সেশনে সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমার কথা শুনে তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে আমি একজন সেকেন্ড টাইমার। তোমরা অনেকেই ভাবো যে সেকেন্ড টাইম দিয়ে কি আদৌ কামব্যাক দেওয়া সম্ভব নাকি, কারণ তোমরা অনেকেই ফার্স্ট টাইমে অনেক জায়গায় চান্স পাও না বা মিস করো। আমার প্রথমবারের জার্নিটা একটু সংক্ষেপে বলি। আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম তখন 1 থেকে 1.5 মাস অলরেডি অ্যাডমিশনের প্রিপারেশন অন্যরা এগিয়ে যায় আমার থেকে। আমি একটু দেরিতে শুরু করি, বিভিন্ন কারণে হোক। তো ঢাকা ভার্সিটি রেজাল্ট দিল, ঢাকা ভার্সিটি পরীক্ষা দিয়ে মনে হলো খুব ভালো হবে রেজাল্ট। বাবা মাকে বললাম ভালো হবে, তবে রেজাল্ট একদমই আশানুরূপ হয়নি, অনেক বাজে ছিল বলতে গেলে। তারপরে জাহাঙ্গীরনগরে অনেক খারাপ আসছে। তারপরে আমার একটু গুচ্ছের রেজাল্টটা বলি। গুচ্ছতে আমি যখন দিই তখন আমার পরীক্ষা হলে প্যানিক অ্যাটাক হয় বা কোনো কারণে হোক আমি বেস্ট আউটপুট দিতে পারিনি। তো গুচ্ছের রেজাল্টে আমার মার্ক আসে 29.45 বা 500 এরকম একটা হবে। তো আমি গুচ্ছে খুব সামান্যর জন্য ফেল করি। এখন এই ফেল থেকে আমি যে বাসায় যে কখনো বলি নাই যে আমি এই গুচ্ছতে ফেল করছি। বাসায় আমি বলছিলাম আমি 32 কি 33 মার্ক পাইছি, তো আমার মেরিট অনেক দূরে আছে, তাই গুচ্ছতে কোনো ভার্সিটি আসবে না হয়তো। বাকি আছে কৃষিগুচ্ছ আর 7 কলেজ। 7 কলেজে দিলাম, ওখানে মোটামুটি ভালো রেজাল্ট হইলো। ঢাকা কলেজে পরিসংখ্যান আসলো। আর কৃষিগুচ্ছতে প্রায় অনেক দেরিতে হওয়ার জন্য ওই ফ্লোটা নষ্ট হয়ে যায়, তার ফলে অত ভালো রেজাল্ট হয়নি। তো আম্মু একটা কথা বলতো সবসময় ছোটোবেলা থেকে যে রায়হান ঢাকার মধ্যেই কোনো না কোনো ভার্সিটিতে পড়বে, হয় বুয়েট বা মেডিকেল বা ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগর, এই 4টার মধ্যেই টার্গেটে পড়তে হবে। ঢাকার বাইরে আমার পাঠাবে না। যে আম্মুর অনেক স্বপ্ন ছিল বা পাবলিকে পড়ানোর একটা বড় ইচ্ছা ছিল। তো বারবার ওই কথাটা আমার মনে আসে, বারবার মাথায় ভাসে যে আম্মু কী স্বপ্ন দেখছিল আর আমি এখন কোথায় আছি, এখন আমার পরিস্থিতিটা কোন জায়গায় আছে। কথা অনেকেই শোনাইছে। আমার একটা কথা বলি, বাবার একজন কলিগ বা অফিসের সিনিয়র একজন ছিল, তো উনি খুব ক্লোজ বাবার। উনি বাবাকে প্রায় বলতো আমাকে নিয়ে যে অনেক ভালো 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 জায়গায় হয়তো পাবে চান্স, ভালো রেজাল্ট করবে। তো যখন বাবা একের পর এক, উনি খুব আগ্রহী ছিল আমার রেজাল্ট নিয়ে। উনি প্রায় আমার বাবাকে ফোন দিত, জিজ্ঞাসা করতো যে কী হয়েছে, কোথায় হয়েছে, কেমন পজিশন আসছে। তো বাবা ওরকম হতাশাজনকভাবে উত্তর দিত। তখন আমি এটা প্রায় শুনতাম, যে আমার খুব এটা মনে লাগতো। এটা আমার একটা ঘটনা শেয়ার করি। আমার বন্ধু, আমি আর আমার বন্ধু আকিব, আমরা একসাথে পরীক্ষা দিতে আসছিলাম। তো একই বিল্ডিংয়ে ছিল। তো ওর ছিল উপরে, আমার ছিল নিচে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিলো, আমরা একসাথে পরীক্ষা দিতে আসতাম। তখন আমার রেজাল্টটা হয় অনেক পিছিয়ে মেরিট লিস্টের, আর ও ওইখানে ভালো রেজাল্ট করে ও চান্স পেয়ে যায় জাহাঙ্গীরনগরে। তো ওইটা আমার খুব একটা মানে ওর জন্য যদি ভালো লাগে, কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগছিল যে আমরা একসাথে গেলাম আর ওর হইলো আমার হইলো না। একদিন একটা ঘটনা ঘটে আমার জীবনে, যেটা আবার টার্নিং পয়েন্ট বলা চলে। যে আম্মু একদিন আমাকে বসে আছি, কথা বলতে বলতে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে যে তুমি কত আশা দেখছিলাম, কত স্বপ্ন দেখছিলাম, কিন্তু তুই তো সেটা করতে পারলি না। তো আমার তখন অনেক কান্না আসে। ওদিন অনেক কান্নাকাটি করি। আম্মুকে হাত ধরে একটা ওয়াদা করি যে আম্মু তোমার জন্য হলো আমি জাহাঙ্গীরনগরে একটা সিট আনিয়ে দিব আম্মু ইনশাল্লাহ। তোমাকে এটা আমি কথা দিলাম, আমি তোমাকে আনিয়ে দেবো এটা। তারপরে ঢাকা কলেজ পরিসংখ্যানে ভর্তি হলাম। এখানে ভর্তি হয়ে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করি পুরো দমে। তো হঠাৎ একদিন প্রায় সার্চ দিতাম ইউটিউবে, একটা ভিডিও আসলো নোবেল ভাইয়ের, যে তিনি কীভাবে সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগরে পড়তেছে। তো তখন দেখলাম ভাইয়ের সম্ভবত 19,000 সামথিং র্যাঙ্ক একটা আসছিলো। ওইখান থেকে পরবর্তীতে সেকেন্ড টাইম দিয়ে ভাইয়া 169তম সম্ভবত হয়। তো ওইটা আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা ছিল, যে ভাইয়া যদি 19,000 র্যাঙ্ক থেকে এই 169তম হইতে পারে, তাহলে ইনশাল্লাহ আমার দ্বারাও সম্ভব। তো ভাইয়া আমাদের প্রায় মোটিভেট করতো, গাইডলাইন দিত। ভাইয়াদের আমি সরাসরি গাইডলাইনে যুক্ত হয়ে যাই।
তো সেখান থেকে ভাইয়েরা আমাদের প্রতিনিয়ত অনেকভাবে গাইড করতো। যেমন আমাদের একটা গ্রুপ ছিল, কিউএনএ গ্রুপ, যেখানে আমরা নিজেরা নিজেদের প্রবলেম সলভ করতাম। তারপর হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স একটা সিস্টেম ছিল, যেখানে আমরা প্রতিদিন সকাল এবং রাতের বেলা দুইবার আমাদের টাস্ক জমা দিতাম এবং অ্যাটেন্ডেন্স দিতাম। অনেকেই তো সেকেন্ড টাইম নিয়ে অনেক কিছুই কাজ করে, কিন্তু ডেডিকেটেডলিভাবে আমার মনে হয় শুধু টিসি কাজ করে সেকেন্ড টাইমার দিন নিয়ে। আমি অন্য অন্য প্ল্যাটফর্মেও যুক্ত ছিলাম, তবে আমার সবচেয়ে সিস্টেমটা ভালো লাগছে টিসি সিস্টেমটা। এরপরে পরীক্ষার সময় আসলো জাহাঙ্গীরনগরের। তো জাহাঙ্গীরনগর গেলাম আমি ওই দিন পুরা আমার হাঁটে হাঁটে আমি পুরা একদম ক্যাম্পাসে এক মাথা থেকে আরেক মাথা গেছি, আমার হল পর্যন্ত ইচ্ছা করে গেছি, কারণ পরিবেশটা দেখার জন্য যে আসলে বাকি যারা পরীক্ষা দিছে ওদের কেমন অনুভূতি, ওদের পরীক্ষা হল থেকে এক্সপিরিয়েন্সটা কেমন, ওদের আমি চেহারা বোঝার চেষ্টা করতেছিলাম। তো পরীক্ষার হলে ঢোকার আগে একটা ছেলে বলতেছিল যে প্রতি শিফটে তো 10,000 স্টুডেন্ট করে পরীক্ষা দিবে, মাত্র সিট 43টা, কীভাবে এখন চান্স হবে? এখন তো এটা তো সম্ভবই না। তো আমি বললাম দেখো, তাও কেউ না কেউ তো চান্স পাবে, কেউ না কেউ তো তাও সিট পাবে। তো আমি ওইটাতে তারপরে পরীক্ষা হলে বসলাম, বসে বারবার মনকে বলতেছিলাম যে এই সেন্টার থেকে, এই রুম থেকে, এই হল থেকে যদি একজনও চান্স পায় সেটা আমাকেই পাইতে হবে ইনশাল্লাহ। একদম পুরো ফুল কনফিডেন্সে আমি পরীক্ষা দেওয়া শুরু করি। দেখলাম যে একের পর এক যতগুলো প্রশ্ন দেখতেছি মোটামুটি সবগুলো আমার আগে করা আছে, মোটামুটি সবগুলোই আমি দেখি পারি। যদি আমার শিফটে প্রশ্নটা একটু কঠিন হয়েছিল, তাও যেগুলো কঠিন সেগুলো তো স্কিপ করতে হবে। তারপরে এই তো পরীক্ষা দিলাম। পরীক্ষা হল থেকে বের হয়ে আমি ফোন নিয়ে গেছিলাম। পরীক্ষা হল থেকে বের হয়ে একদম সাথে সাথে আম্মুকে ফোন দিয়ে বলি, আম্মু এবার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, আম্মু এবার চান্স হয়ে যাবে। আর পরীক্ষা হলে ঢুকার আগে যখন আমি হাঁটতেছিলাম তখন বারবার মনে হতেছিল এবার হয়তো আমার চান্স হয়ে যাবে, জাহাঙ্গীরনগর আমাকে ডাকতেছে এবার। তো তারপরে বাবাকে ফোন দিলাম, একই কথা বললাম। তারপর 2 দিন পরে রেজাল্ট দিল, শবে বরাত রাতে 14 ফেব্রুয়ারিতে। তখন আমি বাসায় নামাজ পড়ে একটু উঠলাম, উঠে নামাজ তখন শেষ হয় নাই, তখন একটু দেখলাম চেক করার জন্য যে রেজাল্ট দিছে নাকি। তখন দেখলাম রেজাল্ট দিছে, বুকটা তো একদম পুরো ধরে গেছে একদম। তারপরে আমার শিফটে আমি যখন আমার শিফটের রেজাল্টটা খুঁজি, তারপর আমার রোল নাম্বারটা আমি পাইতেছিলাম না। আমি দেখতেছি কী ব্যাপার, সব অন্য রোল নাম্বার, সব উপরের দিকে অন্য রোল নাম্বার। তারপর আমার রোল নাম্বারটা একটু সার্চ করে যখন দিতে থাকি তখন দেখি এক এক করে মিলতেছে আর নিচের দিকে আসতেছে। তখন দেখলাম আমার রোল নাম্বার পাশে 54 লেখা। তখন এমন যদি আমি চিৎকার দিয়ে উঠি, মানে বাসার সবাই অন্য রুমে ছিল, অন্য জায়গায়, ওখান থেকে একদম দৌড়ে আমাকে আসে, তখন পুরা ধরে যে কী হয়েছে। আমি তো পুরো চোখ মুখ দিয়ে পানি একদম চড়তেছে, অঝরে কাঁদতেছি, একদম কোনো কথা বেরোতেছে না। তখন বললাম আম্মু হয়ে গেছে, আম্মু আলহামদুলিল্লাহ। এখন যদিও মেরিট লিস্টের বাইরে, তবুও এই 54তম যে হওয়ার জার্নিটা, এটা বলে বোঝানোর মতো না। তোমরা যখন নিজেদের রেজাল্টটা দেখবা মেরিট লিস্টে, তখন তোমরাও নিজেরা বুঝতে পারবা যে আসলে কোন জায়গায় তুমি ছিলা আর কোন জায়গায় তুমি আসছো। তুমি এই একটা দিনের জন্য যে পরিশ্রম করছো, তখন তুমি সেটা সার্থকতা খুঁজে পাবা। তোমরা যারা সেকেন্ড টাইমে একটা কঠোর কামব্যাক দিতে চাও, তোমরা চাইলে ভাইয়াদের গাইডলাইনে যুক্ত হতে পারো। ভাইয়ারা ইনশাআল্লাহ তোমাদের হতাশ করবে না। আসসালামু আলাইকুম।